সাধারণত ডেভেলপিং কান্ট্রিজ অথবা আন্ডার ডেভেলপড কান্ট্রিজ অথবা একসময় যেটাকে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ বলা হয়, যদিও থার্ড ওয়ার্ল্ড এই কনসেপ্ট এখন আর নাই। কোল্ড ওয়ারের সময় এটা খুব ছিল। যতদিন পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন ছিল বা কমিউনিজমের অস্তিত্ব কোথাও না কোথাও ছিল, ততক্ষণ পর্যন্ত এই থার্ড ওয়ার্ল্ড এই পরিভাষাটা ইন্টারন্যাশনাল পলিটিক্যাল ডিসকোর্সে প্রতিষ্ঠিত ছিল, কিন্তু এখন আর নেই। কিন্তু তারপর থার্ড ওয়ার্ল্ড বলতে সাধারণত এই ডেভেলপিং কান্ট্রিজকে বোঝানো হয়। বাংলাদেশ টাইপের দেশ, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এই টাইপের দেশকে থার্ড ওয়ার্ল্ড বলা হয়। পাকিস্তান, তো এই টাইপের ডেভেলপিং কান্ট্রিজ বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ, এইসব দেশে যেটার কোনো নজির নাই, সেই সফলতা ডক্টর ইউনূস এবং অ্যাডভোকেট তাজুল ইসলামরা পেয়েছে। ডক্টর ইউনূস এবং অ্যাডভোকেট তাজুল ইসলামদের তৎপরতায়, তাদের কৌশলে, তাদের সফলতায় সেনাপ্রধান সহ পুরো সেনাবাহিনী এখন সঠিক লাইনে। প্রথমে ভূমিকাটা বলি, আলোচনাটা বুঝতে হলে আপনাকে এটা বুঝতে হবে যে উন্নত দেশে সেনাবাহিনী একটা পেশাদার সংস্থা, তারা কু করবে, রাষ্ট্র ক্ষমতা নিবে, এটা কেউ কল্পনাও করে না। যেমন যুক্তরাষ্ট্রে সেনাবাহিনী ক্ষমতা দখল করবে, যুক্তরাজ্যে বা ইউরোপের কোনো কান্ট্রিতে ইটস টোটালি ইম্পসিবল। সেনাবাহিনী প্রতিরক্ষার কাজ করবে। কিন্তু এই যে ডেভেলপিং কান্ট্রিজ বা থার্ড ওয়ার্ল্ডে এই ঘটনাটা অবশ্য যুক্তরাষ্ট্রই ঘটিয়েছে। সোভিয়েত ইউনিয়নকে ঠেকাতে, সোভিয়েতপন্থী গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে হটাতে সেনাবাহিনীকে টাকা পয়সা দিয়ে, ট্রেনিং দিয়ে তাদের মাধ্যমে অভ্যুত্থান ঘটাতো। এটা 80-র দশকে, 90-র দশকে যুক্তরাষ্ট্র করত। সকাল সন্ধ্যা সেনা অভ্যুত্থান হতো, মিলিটারি কু হতো। এবং এখনো এই থার্ড ওয়ার্ল্ডে বা আফ্রিকান বিভিন্ন কান্ট্রিজে, এমনকি ল্যাটিন আমেরিকার বিভিন্ন কান্ট্রিজেও হয়। মানে থার্ড ওয়ার্ল্ড বা ডেভেলপিং কান্ট্রিজ বলতে যা বোঝায়, এইসব দেশে সেনাবাহিনী ক্ষমতা নেই। কিন্তু উন্নত দেশে, ইউরোপ আমেরিকায় সেনাবাহিনী ক্ষমতা দখল করবে বা মিলিটারি কু হবে, সেনা অভ্যুত্থান হবে, ইটস টোটালি ইম্পসিবল। সাধারণত যদি কোনো কারণে এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজগুলোতে সেনাবাহিনীর সাথে শাসক গোষ্ঠীর কোনো কনফ্লিক্ট বেঁচে যায়, তো ওই সেনাবাহিনীকে লাইনে আনবেন এটা পারেন না। একটা জটিলতা লেগেই থাকে। হয় একদম স্যাক করে চাকরি টাকরি খেয়ে তোল পাড় তৈরি করে দিতে হয়, নইলে সেনাবাহিনীর কাছে ওই রেজিম পরাজিত হয়। দুইটার একটা ঘটে। যেমন পাকিস্তানে দেখবেন, সেনাবাহিনীর সাথে কেউ বেয়াদবি করতে চাইলে তার জীবন তামা তামা হয়ে যায় এবং তাকে নির্দিষ্ট মেয়াদের আগেই ক্ষমতা ছাড়তে হয়। আজকে ইমরান খানের কি পরিণতি সেনাবাহিনী প্রধানের সাথে তার ঝামেলার কারণে। এবং সেনাবাহিনী ঠিক করে দেয় কে ক্ষমতায় কতদিন থাকবে কি থাকবে না, কারণ সেনাবাহিনীর সাথে কেউ ঝামেলা করে পারে না। এটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজের কমন বৈশিষ্ট্য। আর যদি কাউকে পারতে হয় তাহলে ম্যাসাকার ঘটাতে হয়। যেমন এরদোগান একটা মিলিটারি কু ঠেকিয়ে দিয়েছিলেন, ঠেকানোর পরে ওই কুর সাথে 45,000 সেনা অফিসার এবং স্কুল শিক্ষক থেকে শুরু করে সাংবাদিক, টিভি মালিক ব্যাপকভাবে জেল, ফাঁসি দিয়ে তছনছ করে দিয়েছিলেন। এটা আবার আর এক অঘটন। মানে সেনাবাহিনীর সাথে ঝামেলার ফলাফল খুব বিধ্বংসী, যে কোনো একটা পক্ষকে তছনছ হয়ে যেতে হয়। এটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজের রাজনীতির বৈশিষ্ট্য। আশা করি বোঝাতে পেরেছি। তো বাংলাদেশে ওয়াকার যে উল্টোপাল্টা কাজ শুরু করেছিল প্রথমে, তাতে দুইটার একটা পরিণতি হওয়ার কথা ছিল। একটা ছিল যে হয় পাকিস্তানের মতো ঘটনা ঘটবে বা মিলিটারি কু হবে বা পরোক্ষ কু, সেকেন্ড কু, 111 টাইপের কিছু একটা হবে, অথবা ইউনূস নিজেই 111 হয়ে যাবেন, মানে সেনাবাহিনী বা সেনা প্রধানের কথায় চলবেন। নানান ঘটনা ঘটিয়েছে এই জন্যে ওয়াকার। প্রথমে 18 মাসের নির্বাচনী সময়সীমা বেঁধে দিয়েছে, যেটা তার জুরিসডিকশনের বাইরে। এরপরে আঙ্গুল উঁচু করে রাজনৈতিক দলগুলোকে থ্রেট দিয়েছিল, যেটাও তিনি করতে পারেন না। ইউনূসের নামের আগে মাননীয় প্রধান উপদেষ্টা এই কথাও বলেন নাই, এবং ইউনূসকে প্রধান উপদেষ্টা এসে মানতে চান নাই, বুকে পাথর চাপা দিয়ে মেনে যান। এটা আপনারা সবাই জানেন। বিডিআর হত্যাকাণ্ডের বা এই পিলখানা ট্র্যাজেডির বিচার বা আগে যেরকম হয়েছিল ওইরকম কোনো ইফ নট বাট নাই, মনে আছে? সেনাপ্রধান বলেছিল, কিন্তু না, রহস্য কিন্তু উদ্ঘাটন হয়েছে। আয়নাগর পরিদর্শন করতে দিবে না, দিতে বাধ্য হয়েছে। অনেক ঝামেলা করেছে। রিফাইন্ড আওয়ামী লীগ আনতে হবে, তাও জয় বাংলা।
তো অনেক নাটক এবং গুম খুনে জড়িত সেনা অফিসারদের বিচার করতে দিবে না, কিন্তু বিচার হচ্ছে না, সবই হচ্ছে। অনেক নাটক করেছিল ওয়াকার, অনেক কিছু চেষ্টা করেছিল, ভারতের অনেক অ্যাসাইনমেন্ট বাস্তবায়নের চেষ্টা করেছিল, কিন্তু না, কিছুই পারেনি। এখন ইউনূস বিষয়টা ডিল করেছে কিভাবে দেখেন। সেই তুরস্কের মতো এরদোগানের মতো ম্যাসাকারও ঘটাতে হয়নি। হাজার হাজার সেনা অফিসারদের চাকরি, সেনা প্রধানকে স্যাক করা, গ্রেপ্তার করা, দালালদের বা কচুখেতি সাংবাদিকদের গ্রেপ্তার করা, ফাঁসি দেওয়া, কোনো কিছু দরকার হয়নি। নীরবে নিবৃতে সরকার যা চেয়েছে, আয়নাগরও ডিসক্লোজ হয়েছে, গুম খুনে জড়িত সেনা অফিসারদের বিচার হয়েছে, রিমাইন্ড আওয়ামী লীগও নাই হয়ে গেছে, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন আয়োজন চলছে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়নি। ইউনূসের মতো করে সবকিছু করছে, সব একদম, কিন্তু সেনাপ্রধানকেও বাদ দিতে হয়নি। সেনাপ্রধানের জায়গায় আছেন, কিন্তু ইউনূসের কাছে বশ্যতা স্বীকার করে আছেন। ইউনূস তার কাজ করছেন, বরং এখন সেনাপ্রধান এবং পুরো সেনাবাহিনী সঠিক লাইনে এসে ভারতের দালালি বাদ দিয়ে ইউনূসের যে নির্দেশনা সেটা বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করছে। চমৎকার না? অসাধারণ। এটা হচ্ছে ডক্টর ইউনূস এবং তাজুল ইসলামদের সফলতা। অ্যাডভোকেট তাজুল ইসলাম একটা কথা বলেছেন, দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে এই বিচার নয়, চিফ প্রসিকিউটর। এই প্রপাগান্ডা চালানো হয়েছিল, এমনকি এক ব্যক্তি তাজুল ইসলামের বিরুদ্ধে ক্যান্টনমেন্টে আমি শুনে এসেছি, অফিসারদের মধ্যে আলাপ আলোচনা হয়, যে বিচার ইউনূসও চান না, এটা তাজুল ইসলাম ব্যক্তিগতভাবে করছে, এটা জামাতও চায় না, বিএনপিও চায় না। কিন্তু না, তাজুল ইসলাম অনর, ইউনূসও চেয়েছে, এখন জামাতও চায়, বিএনপিও চায়, এখন সবাই চায়। তাজুল ইসলামের জায়গায় অন্য কেউ হলে এত সুন্দরভাবে এই বিচার এই পর্যায়ে আনতে পারতেন না। আল্লাহ রাব্বুল আলামিন অ্যাডভোকেট তাজুল ইসলামকে এই পদের জন্য সবচেয়ে ফিট হিসেবে কবুল করেছেন, আমরা সেটাই দেখতে পাচ্ছি। শঙ্কা ছিল যে এই 15 গুম খুনে জড়িত অফিসারদের বিচার করলে সেনাবাহিনীর মধ্যে একটা অসন্তোষ তৈরি হয় কিনা, কিন্তু না, কিছুই হয়নি, সবাই খুশি, সবাই কোঅপারেট করছে এই বিচারকে। এমনকি তাজুল ইসলাম সমস্ত সেনাবাহিনীকে ক্লারিফাই করছেন, আমরা অপরাধীদের বিচার করছি, এখানে দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে এই বিচার নয়। এবং সেনাবাহিনী এই তাজুল ইসলামের এই বক্তব্যে কনভিন্সড। ইউনূস এই কথা বলছেন। এখন তাহলে আমরা কনক্লুডিং দৃশ্য কি দেখতে পাচ্ছি? বিচার হচ্ছে, অপরাধীরা ধরা খাচ্ছে, তাদের ফাঁসি হবে, সেনাবাহিনী বাংলাদেশের পক্ষেই থাকছে, ইউনূস তাজুল ইসলামদের কোঅপারেট করছে, সেনাপ্রধানও কোঅপারেট করছে।